আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসা সেবায় ঢাকা সেনানিবাসে প্যাথোলজি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নের পাশাপাশি সময়োপযোগী করা হচ্ছে সশস্ত্র বাহিনীকে। 22 ঘণ্টা ধরে জ্বলছে সুন্দরবনের 2 বর্গ কিলোমিটার এলাকা। আগুনের কারণ অনুসন্ধানে বন বিভাগের 7 সদস্যের কমিটি। তাপীয় লঘুচাপ অতিরিক্ত সক্রিয় হওয়ায় দেশে দীর্ঘ তাপপ্রবাহ, আসন্ন বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। খাগড়াছড়িতে বজ্রপাতে ঘরে আগুনে মা ও শিশুপুত্রের মৃত্যু। বৃষ্টির সময় বজ্রপাতে সতর্ক থাকতে আবহাওয়াবিদদের পরামর্শ। এবং বৈশ্বিক উষ্ণতার রোধ ও বাস্তুতন্ত্র রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান, নতুন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের অন্যান্য সেক্টরে উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও দক্ষ ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। সাদি মাহমুদের রিপোর্ট। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে একের পর এক সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার সহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি বিভাগের নতুন ভবন। রোববার সকাল 10:15টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্যাথোলজি ভবন ঘুরে দেখেন সরকার প্রধান। সে সময় তার সাথে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। প্যাথোলজি কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর দরবার অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশজুড়ে উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও গড়ে তোলা হচ্ছে আধুনিক, দক্ষ ও সময়োপযোগী করে। সকল ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। পূর্ব সুন্দরবনে লাগা আগুন প্রায় 22 ঘণ্টা পরও নেভেনি। আগুন ছড়িয়ে পড়েছে কমপক্ষে 2 বর্গ কিলোমিটার এলাকায়। আগুনের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া ও গুলশাখালীর মাঝামাঝি এলাকায় শনিবার বিকেল 4:30টার দিকে আগুনের ঘটনা ঘটে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান জানান, বনের ভেতরে মধু সংগ্রহে যাওয়া মোবাইলদের থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এছাড়া পূর্ব সুন্দরবনে বন কর্মকর্তারা সেখানে থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ তদারকি করছেন। আগুনে বনের পশু পাখি এবং কি পরিমাণ বনাঞ্চল পুড়ে গেছে তা আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না বলে জানান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা।
দেশের বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহ অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে। বিশেষজ্ঞ আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশ সহ প্রতিবেশী ভারতের বিভিন্ন অংশে তাপীয় লঘুচাপ এবার অতিরিক্ত সক্রিয় হওয়ার কারণে দীর্ঘ ও বিস্তৃত হয়েছে তাপপ্রবাহ। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন তাপীয় লঘুচাপ সক্রিয় থাকায় এবছর বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। জান্নাতুল বাকিয়া কিকা রিপোর্ট। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে চলতি বছর প্রথমবারের মতো দেশের ৮ বিভাগের ৭টি তাপপ্রবাহে আক্রান্ত হয়। টানা এক মাসের বেশি সময় দেশের রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, যশোর, কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা হয়ে ওঠে একেবারে উত্তপ্ত অঞ্চল। রাজশাহী ও খুলনা বিভাগে অতি তীব্র এবং তীব্র তাপপ্রবাহ সক্রিয় থাকায় এই অঞ্চলের রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় রেকর্ড করা হয় দেশের সর্বোচ্চ তাপমাত্রা। বিশেষজ্ঞ আবহাওয়াবিদ বলছেন, এপ্রিলে স্বাভাবিক বৃষ্টি না হওয়াতে তাপীয় লঘুচাপ আরও সক্রিয় হয়েছে। যতক্ষণ পর্যন্ত বর্ষা না আসবে, যত সময় পর্যন্ত বর্ষার আগমন বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় না ঘটবে, ততদিন পর্যন্ত এই তাপীয় লঘুচাপটি এর অবস্থান কিন্তু বিরাজ করবে এবং আমাদের এই অঞ্চলে তার বর্ধিতাংশের প্রভাব কিন্তু থেকে যাবে। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে কোনো ধরনের লঘুচাপ জনিত আবহাওয়া পরিস্থিতি তৈরি না হওয়ায় বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোতে তাপীয় লঘুচাপ তীব্র আকার ধারণ করে। তাপীয় লঘুচাপ এবং তার সংশ্লিষ্ট অন্যান্য প্রভাবের কারণে এখানে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে এবং বৃষ্টিপাতের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে এবং নতুন করে কোনো বৃষ্টিপাত জনিত কোনো আবহাওয়া পরিস্থিতি তৈরি হয় নাই এবং সাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হয় নাই, যার কারণে এই তাপীয় লঘুচাপের প্রভাবটা কিন্তু কন্টিনিউ করল। বিরাজমান তাপপ্রবাহ কিন্তু অতীতের অনেক সময়কার তাপীয় পরিস্থিতি থেকে কিন্তু এটি ভিন্নতর আকার ধারণ করে এবং এটি অত্যন্ত শক্তিশালী তাপপ্রবাহ হিসেবে আমাদের এই অঞ্চলে কিন্তু বিরাজ করে। সুতরাং আগামী সময়ে, অর্থাৎ যখনই বর্ষাকালের সৃষ্টি হবে এবং তার যে পরবর্তী সময়ে এই তাপপ্রবাহ পরিস্থিতি এবং তাপীয় লঘুচাপের অবস্থানের কারণে সেই সময় বৃষ্টিপাতের বলা হয় প্রবণতা বৃদ্ধি পাবে এবং স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু থেকে যাবে। দীর্ঘদিন এবং দেশের বিস্তীর্ণ অঞ্চলে এবছর অতি তীব্র এবং তীব্র তাপপ্রবাহ থাকায় বর্ষা মৌসুমে এর বিরূপ প্রভাব পড়বে। আশঙ্কা করা হচ্ছে এবছর বর্ষায় স্বাভাবিকের চেয়ে অধিক বৃষ্টির কারণে বন্যা হতে পারে। জান্নাতুল বাকিয়া কিকা, চ্যানেল আই, ঢাকা। পঞ্চগড়ে চলমান তাপপ্রবাহ ও খরায় মারাত্মক প্রভাব পড়েছে সমতলের চা শিল্পে। অব্যাহত খরতাপের কারণে বাগানের গাছ ঝলসে গেছে, গাছে লাল মাকড়ের আক্রমণ শুরু হয়েছে। ক্রমাগত লোকসানের কারণে বাগানের সেচ ও পরিচর্যা বন্ধ করে দিয়েছেন অনেক চাষি। অনেকে বাগান উপড়ে ফেলছেন। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পয়লা মার্চ থেকে চা মৌসুমের শুরু হলেও 50 দিন পেরিয়ে যাবার পরেও কাঙ্ক্ষিত চা উৎপাদন হচ্ছে না। খরতাপে পুড়ছে জেলা সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকার চা বাগান। চায়ের নরম কুড়ি ঝলসে ও কুকড়ে গেছে, লাল মাকড়ে ছেয়ে গেছে অনেকের পুরো বাগান। দু একজন পরিচর্যা করলেও বেশিরভাগ বাগান মালিক লোকসানের ভয়ে বাগানের পরিচর্যা করা বাদ দিয়েছেন। চায়ের মৌসুমে কাঁচা চা পাতা উৎপাদন কমে যাওয়ায় বন্ধ রয়েছে বেশিরভাগ চা প্রক্রিয়াজাত কারখানা। বাগান লাল হয়ে গেছে এবং আমাদের যে খরচ এবং এই থিপস এবং লাল মাকড় এগুলা দমন করতে গেলে আমাদেরকে অনেক ওষুধ ব্যবহার করতে, কিন্তু চায়ের তো মূল্য নাই। এখন আমাদের চায়ের যে অবস্থা, 10 টাকা কেজি, 8 টাকা কেজি, আবার ফ্যাক্টরিতে নিতে চায় না। আমরা চা নিয়ে যেই বর্তমান একটা পেরেশানিতে আছি, তো আবার যে নানান রকমের রোগ, লাল মাকড়, মশা, এগুলো আমরা ঠিকমতো ওষুধ দিতে পারতেছি না। প্রচণ্ড রোদে আর আমাদের এই যে চা পাতাগুলো জ্বলে আছে, এর মধ্যে আবার শুশুনি পোকাগুলো ধরছে। এই রোদের মধ্যে চা পাতাগুলো জ্বলার জন্য আমাদের পাতিগুলোর কালার আসতেছে না। কালার না আসার কারণে ফ্যাক্টরি মালিকগুলো এগুলো চয়েস করতেছে না। আমাদের চা পাতার দাম নাই, ওষুধ দিতে গেলে 4-5 হাজার টাকা খরচ হয়, অনেকে ভাঙিয়া ফেলতেছে। ওষুধ দিতে দাম বেশি, কামলার খরচ বেশি। গত বছর সমতলের 28টি চা প্রক্রিয়াজাত কারখানায় 1,79,47,230 কেজি চা উৎপাদন হয়েছে। এবার খরার এই চিত্র দীর্ঘস্থায়ী হলে উত্তরের সমতলে চায়ের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা সেচটা ঠিক মতো দিতে পারছে না, পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে না। সে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মাঠে পর্যাপ্ত পরিমাণে উত্তোলনযোগ্য পাতা আসছে না বা পাতা বড় হচ্ছে না।
এই কারণেও হচ্ছে যে আমাদের উত্তরাঞ্চলের সাম্প্রতিক সময়গুলিতে চায়ের উৎপাদন একটু ব্যাহত হতে পারে। পঞ্চগড়ের পাশাপাশি ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাট জেলায় চা চাষ শুরু হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে ঘরে আগুন লেগে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেচ্ছড়ি গ্রামে ভোর ৫টার দিকে বজ্রপাতে টিনের ঘরে আগুন লাগলে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন হাসিনা বেগম ও তার ৮ বছরের ছেলে হানিফ মিয়া। ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, বজ্রপাতে টিনের ঘরটি পুড়ে গৃহবধূ হাসিনা ও তার ছেলের মৃত্যু হয়। অসহনীয় গরমের মধ্যে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহ পরিস্থিতি কাটিয়ে সোমবার থেকে দেশ জুড়ে বৃষ্টি ঝরবে। তাপমাত্রা কমে স্বস্তির পরিবেশ তৈরি হলেও আবহাওয়াবিদরা বজ্রপাতের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বৃষ্টির সাময়িক স্বস্তি শেষে গরমের অস্বস্তি ছিল শনিবারও। দেশের দীর্ঘতম তাপপ্রবাহ পরিস্থিতির বিদায় হচ্ছে রোববার। আবহাওয়াবিদরা বলছেন, সোমবার থেকেই সারা দেশে ঝড় বৃষ্টির দেখা মিলবে, যা চলবে অন্তত ৬ দিন। এখন যে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাতটা হবে কিন্তু বজ্র ঝড় থেকে অথবা কালবৈশাখী ঝড় থেকে। টানা বৃষ্টিপাত না হলেও যখন বজ্রঝড় হবে তখন স্বল্প সময় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাতের সাথে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া থাকবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও থাকতে পারে এবং বজ্রপাত। বৃষ্টিতে তাপমাত্রা কমলেও শঙ্কা রয়েছে বজ্রপাত নিয়ে। প্রাণহানি ঠেকাতে এই সময়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ। বজ্র মেঘ দেখার পর তাতে যদি লাইটনিং বা বিজলি চমকানো সে দেখতে পায় তখন সে যাতে 1, 2, 3 এইরকম 30 পর্যন্ত গণনা করতে থাকে। গণনা করার মধ্যে যদি সে বজ্রপাতের শব্দ শুনতে পায় তাহলে মনে করতে হবে যে বজ্রঝড়টি তার দিকে অগ্রসর হচ্ছে। বজ্রঝড় চলাকালীন কোনো কর্মী খোলা মাঠে থাকা যাবে না, কোনো গাছের নিচে দাঁড়ানো যাবে না, ঘরে অবস্থান করতে হবে। ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। চারিদিকে দরজা জানালা খোলা রাখতে হবে, কারণ যদি খোলা না রাখা হয় তাহলে ঘরের উপরের ছাদ অথবা টিন উপরে চলে যেতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে 2টি নিম্নচাপ তৈরির পূর্বাভাস রয়েছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বৈশ্বিক উষ্ণতা রোধ ও খাদ্য সংকট মোকাবেলা সহ বাস্তুতন্ত্র রক্ষায় সচেতনতা, গবেষণা ও সমন্বিত উদ্যোগ নিতে হবে বলে বলছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, এক্ষেত্রে উদ্ভিদের শ্রেণীবিন্যাস হতে পারে কার্যকর উপায়। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ত্রিবার্ষিক ট্যাক্সোনমি সম্মেলন উঠে আসে সময়োপযোগী পরিকল্পনা ও করণীয়। আলিম আল রাজির রিপোর্ট। বর্তমানে পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় ৫ লাখ। এই ৫ লাখ প্রজাতির উদ্ভিদ একটি থেকে অন্যটি ভিন্নতর, কিন্তু মানুষের অদূরদর্শী ও অপরিকল্পিত নগরায়নে নির্বিচারে প্রকৃতি থেকে হারিয়েছে অসংখ্য উদ্ভিদ প্রাণী। এমন বিরূপ পরিস্থিতিতে বিপন্নের হুমকিতে জীববৈচিত্র্যের বিরাট অংশ। তাই ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি পরিকল্পিত সবুজায়নে গুরুত্বারোপ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্ল্যান্ট ট্যাক্সোনমিস্ট BATP'র উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগে আয়োজিত ত্রিবার্ষিক প্ল্যান্ট ট্যাক্সোনমি সম্মেলন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গবেষকদের নতুন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম পরিচালনায় তাগিদ দেওয়া হয়। আমাদের প্রথম থেকে কিন্তু একটা সচেতনতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং ট্যাক্সোনমিস্টদেরকে কিন্তু সেই ভূমিকা পালন করতে হবে। আমাদের ফরেস্ট রিসোর্স, আমাদের সামুদ্রিক রিসোর্স, আমাদের প্ল্যান্ট রিসোর্স, আমাদের ন্যাচারাল রিসোর্স, এগুলোকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা স্পিসিসকে, ট্যাক্সোনমির বেসিক ডিলিং হচ্ছে স্পিসিসের সাথে, সেই স্পিসিসকে আমাদের চিনতে হবে, স্পিসিসের ভ্যালুটা নির্ধারণ করতে হবে। উইলিয়াম রক্সবারও আমাদের ভারতবর্ষের প্রায় 2000 গাছের নাম লিখছেন। তো উনি কি বটনিস্ট ছিলেন? মূলত না। বাবু মুকিত মজুমদার বাবু বটনিস্ট না, কিন্তু উনিও উদ্ভিদ এবং প্রাণী, পরিবেশ
প্রকৃত জীবন নিয়ে কাজ করেন। প্রকৃতি বাঁচলে জীবন বাঁচবে, আর জীবন বাঁচলে প্রকৃতি বাঁচবে। শুধু আলোচনা ও পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে সবাইকে নিজ ক্ষেত্র থেকে সচেতন ও উদ্যোগী হওয়ার বিকল্প নেই বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সারা পৃথিবীব্যাপী আমি বলবো আমাদের আগের অবস্থার থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, সরে গেছি। আজকে যদি গরমের কথা বলি, আজকে যদি খরার কথা বলি, আজকে যদি বায়ু দূষণের কথা বলি, আজকে মাটি দূষণের কথা বলি, সবই কিন্তু আমাদের দ্বারা তৈরি। দিন দিন কিন্তু আমরা আমাদের অবস্থা যেমন দুর্বিষহ করে ফেলেছি, পাশাপাশি কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এমন একটা জায়গা রেখে যাচ্ছি যে তারা কিন্তু আমাদের কখনোই কিন্তু ক্ষমা করবে না। আমাদের কিন্তু অনেক প্রাণী আমাদের এই পৃথিবী থেকেও হারিয়ে গেছে এবং বাংলাদেশ থেকেও হারিয়ে গেছে, সেই সাথে সাথে গাছও কিন্তু অনেক হারিয়ে গেছে। আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি মানুষের কাছে যেতে হবে এবং আমাদের এই বার্তাগুলো যেমন পৌঁছে দিতে হবে, পাশাপাশি কিন্তু অ্যাক্টিভলি কাজ করতে হবে, পরিবর্তন আনতে হবে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে একসাথে এগিয়ে আসি এবং আমরা এই দেশটাকে ভালোবেসে এই দেশের জন্য কিছু করি। অপরিকল্পিত নগরায়ন, মানব ঘটিত ও প্রাকৃতিক দুর্যোগ এবং বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পরিকল্পিত বনায়ন এখন সময়ের দাবি, যার জন্য ট্যাক্সোনমির জ্ঞান অপরিহার্য। আসুন আমরা সবাই শপথ নিই, দেশ বাঁচাবো, দেশের গাছকে ঘুরিয়ে তুলব। পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি এবং বিরতির পর যা ফিরে এলাম বিরতির পর। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ। কর্মসূচির অংশ হিসেবে স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মার্কিন পুলিশ। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত, লেবানন সহ বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। জার্মানির বার্লিনে হোমবোল্ট বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজে। প্রতিবাদী কর্মসূচিকে ফিলিস্তিনের সঙ্গে সংহতি হিসেবে বর্ণনা করেন তারা। যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ছাত্র বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে ভারতেও। নয়াদিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়েছেন। সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের প্রবেশদ্বার বৃহস্পতিবার থেকে দখল করে আছেন শতাধিক শিক্ষার্থী। বিক্ষোভকারীরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ থামাতে শিক্ষার্থীদের উপর কঠোর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ঘটনার জেরে স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করেছে। ক্যাম্পাসগুলোতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। জাকিয়া আক্তার, চ্যানেল আই। ঝিনাইদহে 1 মাসের ব্যবধানে প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন প্রসূতি। বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর আলাদা ক্লিনিকে মারা যান তারা প্রত্যেকে প্রায় একই উপসর্গ নিয়ে মারা যান। চিকিৎসকরা বলছেন ভেজাল ওষুধ বা স্যালাইনের কারণেই ঘটতে পারে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্বাস্থ্য বিভাগ বলছে কারণ নির্ধারণে আরও সময় লাগবে। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের এই বাড়িতে স্বামী সন্তান নিয়ে সুখে বসবাস করতেন গৃহবধূ শারমিন আক্তার। সেই বাড়ি এখন শূন্য। গত 25 মার্চ ঝিনাইদহে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপর
কিডনি বিকল, হার্ট ফেইলিওর সহ শরীরের বিভিন্ন অঙ্গ কাজ না করায় তাকে যশোরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 29শে মার্চ মারা যান শারমিন। গত 1 মাসে ঝিনাইদহের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর অন্তত 6 জন প্রসূতির মৃত্যু হয়েছে। প্রতিটি প্রসূতি মায়ের একই উপসর্গ ছিল। সিজারের কয়েক ঘন্টা পর অতিরিক্ত রক্তক্ষরণ, শরীরের বিভিন্ন অঙ্গ কাজ না করার কারণেই এই মৃত্যু হয়। এটি ভুল চিকিৎসা নাকি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া তা এখনও নিশ্চিত হয়নি স্বাস্থ্য বিভাগ। অবহেলা হোক আর ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হোক, দ্রুত তা শনাক্ত করার দাবি চিকিৎসক ও স্বজনদের। যে চিকিৎসকরা অপারেশন করেছেন এবং আমরা যারা এটা নিয়ে তদন্ত কমিটি হয়েছে, আমরা তদন্ত করে দেখেছি যে সেখানে কোনো গাফিলতি ছিল না, সেই চিকিৎসকের বা তার পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে আনএক্সপ্লেইন একটা কারণ, কোনো কারণ ছাড়াই এই রোগীগুলো অসুস্থ হয়ে যাচ্ছে এবং অনেকগুলো ঘটনা শুধু ঝিনাইদহে না, এটা মাগুরাতে হয়েছে, রাজবাড়িতে হয়েছে, রাজশাহীতে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, সারা দেশেই একদম সেম ঘটনা এই রিসেন্টলি ঘটছে। অপারেশনের আগে পেশেন্ট ভালো থাকছে, অপারেশনের 5-6 ঘন্টা পরে অথবা 14-15 ঘন্টা পরে মানে পেশেন্টগুলো আবার ব্লিডিং হচ্ছে। সবার জন্য কিন্তু অ্যালার্মিং, কারণ যেসব চিকিৎসকগণ বহু বছর ধরে অপারেশন করে আসছেন তারাও হঠাৎ করে এই জিনিসে বেশ একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন এবং মানুষের মধ্যেও একটা ভীতির সঞ্চার হয়েছে। সিজার করে যখন বেডে দিলি পারে আমরা সেখান হইলকে গেলাম, যাইয়ে দেখি আমার মনে ওর অন্যরকম অবস্থা, ভালো মেয়ে, সুস্থ মেয়ে এরকম করতেছে। এটাই চাচ্ছি যে এর পরবর্তীতে মানে এরকম ধরনের হয়ে আর কেউ না মরে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটা ক্লিনিক থেকে প্রায় 19টা স্যাম্পল আমরা ঢাকায় পাঠিয়েছি। স্যালাইন, অপারেশনের রক্তক্ষরণের জন্য যে ওষুধ ব্যবহার হয় সেই ওষুধ, অ্যানেস্থেশিয়ার ওষুধ। তো সঠিক কারণ আসলে এখন পর্যন্ত বের করা যায়নি। এখন ড্রাগের রিপোর্ট না আসা পর্যন্ত ড্রাগের কারণে হচ্ছে এটাও কিন্তু আমরা বলতে পারছি না। সাদিয়া ওমর, চ্যানেল আই। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল NHRDF এর আর্থিক সহায়তায় বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে 360 ঘন্টার শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NHRDF এর ম্যানেজিং ডিরেক্টর ও CEO কামাল হোসাইন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল কাইয়ুম, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী, প্রধান বিপণন কর্মকর্তা, বার্জার পেইন্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 18 থেকে 40 বছর বয়স্ক ন্যূনতম 8ম শ্রেণী পাস নারী পুরুষ এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এয়ারটেল ও ডিসকভারি ওয়ান নিয়ে এলো দেশের সর্ববৃহৎ স্পোর্টস মোবাইল টুর্নামেন্ট মোবাইল ম্যানিয়া। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। টুর্নামেন্টে বিজয়ীদের জন্য থাকছে 30 লাখ টাকার পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, এয়ারটেল ব্র্যান্ডের হেড অফ মার্কেটিং সৌরভ প্রকাশ খাড়ে, এছাড়া ছিলেন ডিসকভারি ওয়ান লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার সাদাব হোসেন। স্পোর্টস মোবাইল টুর্নামেন্টে ফুটবল, কল অফ ডিউটি মোবাইল ও মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং এই 3টি গেম থাকছে। প্রতিযোগিতায় শীর্ষ 2 দল আগামী জুলাইয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মাদারীপুরে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বোরো ধান আবাদ হয়েছে। তীব্র গরম ও দাবদাহ উপেক্ষা করে ধান কেটেছেন কৃষক। উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য দামে বিক্রি নিয়ে সংশয় তারা। হাইব্রিড ধান উৎপাদনের মাধ্যমে খরচ কমানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। পর্যটন শহর কক্সবাজারকে বর্জ্য ও প্লাস্টিক মুক্ত করতে যৌথভাবে কাজ শুরু করেছে পৌরসভা ও ব্র্যাক। কক্সবাজারকে পরিবেশ বান্ধব স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে সব মহলের সহযোগিতা চেয়েছে পৌরসভা। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিক ও পরিবেশবিদরা।